আগের দিন আমি তোমাদের সাথে অর্থাৎ চুক্তির বৈধতা অনুসারে চুক্তির শ্রেণীবিভাগ অবধি পড়িয়েছিলাম। আজকে আমি তারপর থেকে ক্লাসটা কন্টিনিউ করাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো, ভিডিওগুলো দেখে একটু ক্লিয়ার হচ্ছে আগের থেকে আইডিয়াগুলো। তো দেখো, এবার আসছে গঠন অনুসারে চুক্তির শ্রেণীবিভাগ, মানে গঠনভাবে কিভাবে আমরা চুক্তিকে শ্রেণীবিভাগ করছি। তো 1 নম্বর হচ্ছে ব্যক্ত চুক্তি বা প্রকাশ্য চুক্তি। তো দেখো কি বলেছে, চুক্তিবদ্ধ পক্ষগণ যখন মৌখিক বা লিখিতভাবে চুক্তি গড়ে তোলেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মৌখিকও হতে পারে, আবার লিখিতও হতে পারে, দুরকমভাবেই হতে পারে। চুক্তি যখন গড়ে তোলা হয় তখন সেই চুক্তিকে ব্যক্ত চুক্তি বা প্রকাশ্য চুক্তি বলা হয়। উদাহরণ দেখো কি দিয়েছে, রতন তার গাড়িটি শ্যামলকে 1 লক্ষ টাকায় বিক্রয় করার জন্য লিখিতভাবে চুক্তি করল। এই চুক্তিকে বলা হয় ব্যক্ত চুক্তি। তো এবার আসছে দেখো অনুক্ত চুক্তি কি, ঠিক উল্টোটা হবে, বা এটার আরেকটা নাম কি অব্যক্ত চুক্তি বা আচরণের দ্বারা সৃষ্ট চুক্তি। যে চুক্তি মৌখিক বা লিখিত না হয়ে আচরণের দ্বারা সৃষ্ট হয়, মানে যেটা আচরণের দ্বারা আমরা বুঝতে পারি। ঠিক আছে, মানে সেটা লেখাও থাকবে না আর মৌখিকও থাকবে না, দুটোর কোনোটাই থাকবে না, শুধু আচরণের দ্বারা বুঝতে পারবো। সেই চুক্তিকেই বলা হয় অনুক্ত চুক্তি বা আচরণের দ্বারা সৃষ্ট চুক্তি বলা হয়। তো দেখো এবার কি উদাহরণটা দিয়েছে, কোনো ব্যক্তি রেলে ভ্রমণের জন্য টিকিট কাটলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের একটি চুক্তি হলো, তাই তো। তো এইরূপ চুক্তি বলা হয় যে সেটা হলো আচরণের মাধ্যমে সৃষ্টি হলো। নেক্সট আসছে দেখো নাম্বার 3 উপচুক্তি। উপচুক্তি মানে অনেক সময় দুটি পক্ষের মধ্যে চুক্তি আইন অনুযায়ী চুক্তি সম্পাদিত হয়নি, অর্থাৎ তাদের মধ্যে কোনো প্রস্তাব ও সম্মতি দেওয়া হয়নি, কিন্তু সংশ্লিষ্ট পক্ষসমূহের আচরণের ফলে চুক্তির মতোই কোনো দায়ের সৃষ্টি হয়েছে। পারস্পরিক এই দায়বদ্ধতাই হলো উপচুক্তি। তার মানে কি বুঝলাম, যে যেটা কিনা চুক্তি আইন দিয়ে অনুযায়ী চুক্তি সম্পাদিত হয় না, কিন্তু তাদের মধ্যে কোনো প্রস্তাব ও সম্মতিও দেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু কি বলেছে না, সংশ্লিষ্ট পক্ষসমূহের আচরণের ফলে, মানে একে অপরের আচরণের ফলে চুক্তির মতোই একটা দায় সৃষ্টি হয়েছে, সেটাকেই আমরা বলবো এই দায়বদ্ধতাকে, যে সেটা হলো উপচুক্তি। তো তোমাদের একটুখানি কনফিউজ বা গুলাতে পারে, তো তাই জন্যই এক্সাম্পলটা দেখো, তাহলে ভালোভাবেই একদম ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে না দেখো, দীপন শ্যামবাবুর দোকানে ভুল করে তার কৃত দ্রব্য ফেলে রেখে গেল, মানে যেটা কিনেছিল সেটা ফেলে রেখে গেছিল। তো তখন শ্যামবাবুর দোকানদার হিসেবে কি কর্তব্য হওয়া উচিত না, উচিত দীপনকে তার দ্রব্য ফেরত দেওয়া অথবা তার মূল্য ফেরত দেওয়া। এখানে কোনো চুক্তি না থাকা সত্ত্বেও শ্যামবাবুর যে দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে তাই হলো উপচুক্তি। তো দেখো এখানে তো কিন্তু কোনো চুক্তি আছে কি যে হ্যাঁ দিতেই হবে, মানে কোথাও লেখাও নেই, কোথাও মৌখিকও এটা বলা নেই যে আমার দোকান থেকে কোনো জিনিস তুমি কিনলে যদি ফেলে রেখে যাও আমাকে সেটা তোমাকে ফেরত দিতে হবে। এটা কি কোথাও লেখা রয়েছে বা মৌখিক হিসেবেও কোনো চুক্তিতে লেখা রয়েছে? নেই। কিন্তু এটা একটা দায়বদ্ধতা হিসেবে পারস্পরিক একটা, এটা হচ্ছে ডিউটি, তো সেটাকেই বলা হয় উপচুক্তি। নেক্সট দেখো আসছে নাম্বার 4 বৈদ্যুতিন চুক্তি, যেটা হচ্ছে নামটার শুনেই বুঝতে পারছো, ইন্টারনেটের মাধ্যমে দুটি পক্ষ যে চুক্তিতে আবদ্ধ হয় তাকে বলা হয় বৈদ্যুতিন চুক্তি। যেমন এখনকার দিনের সব কিছু ইমেলের মারফত ব্যবসা হয়, যে ইমেল করে সব কিছু জানানো হয়, তো সেটাকেই বলা হয় বৈদ্যুতিন চুক্তি। দেখো লেখা রয়েছে, রজতবাবু ও শ্যামলবাবুর মধ্যে তাদের বাড়ি বিক্রির চুক্তিটি ইমেলের মাধ্যমে সম্পাদিত হয়েছিল। এই ধরনের সম্পাদিত চুক্তিকে বলা হয় বৈদ্যুতিন চুক্তি। হয়ে গেল। এবার আসছে দেখো চুক্তি পালনের ভিত্তিতে চুক্তির শ্রেণীবিভাগ। তো এটা হচ্ছে নাম্বার 3 যেটা আমরা পড়ছি। তো এটা দেখো কি বলেছে, পালিত চুক্তি বা সম্পাদিত চুক্তি মানে চুক্তিবদ্ধ পক্ষগণ যখন পারস্পরিক দায়গুলি পালন করার মাধ্যমে চুক্তিটি সম্পাদন করে তখন তাকে পালিত চুক্তি বা সম্পাদিত চুক্তি বলা হয়। যেমন দেখো, অসিতবাবু অনিলবাবুর কাছ থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে একটি গাড়ি ক্রয়ের চুক্তিতে আবদ্ধ হলেন।
নির্দিষ্ট দিনে অনিলবাবু অসিতবাবুকে গাড়িটি হস্তান্তর করলেন এবং অসিতবাবুও 3 লক্ষ টাকা অনিলবাবুকে প্রদান করলেন। এর ফলে চুক্তিটি পালিত হয়েছে বলে ধরা হবে। তার মানে পালিত মানে যেটা হয়ে গেছে চুক্তিটা, ঠিক আছে। দুটো পক্ষই যখন পারস্পরিক মানে একে অপরের দায়গুলো মানে ডিউটিগুলো ফুলফিল বা পালন করে ফেলেছে, সেটাকেই বলা হয় পালিত, মানে দুজনেরই দায়িত্ব কর্তব্য পালন হয়ে গেছে। এবার দেখো পালনীয়। তো পালনীয় চুক্তি কি না, যে চুক্তিতে সংশ্লিষ্ট পক্ষগণ তাদের নিজ নিজ দায়িত্ব বর্তমানে পালন করেনি, ভবিষ্যতে করতে হবে, তাকেই বলা হয় পালনীয়। এটা তো সোজা। দেখো আগেরটা যখন পালিত যেটা ছিল আমরা পড়লাম যে যেটা হয়ে গেছে, তাহলে পালনীয়টা কি হবে, যে যেটা এখনো অবধি হয়নি কিন্তু ভবিষ্যতে করতে হবে যে চুক্তিটা। যেমন দেখো, তপন বিক্রমকে একটি বাড়ি তৈরি করে দেওয়ার চুক্তি করছে। বিক্রম তার জন্য তপনকে 10 লক্ষ টাকা প্রদান করবে, কিন্তু বর্তমানে এখনও বাড়িটি প্রস্তুত হয়নি। বিক্রমও তপনকে টাকাটা প্রদান করেনি, তার মানে দুজনের মধ্যে কেউই কিন্তু করেনি। তাহলে এই ধরনের চুক্তি হবে পালনীয় চুক্তি। কেননা এটা এখন বর্তমানে করেনি, তাতে কি হয়েছে, ভবিষ্যতে গিয়ে ঠিকই করবে দুজনেই। এবার দেখো আসছে একপক্ষমূলক চুক্তি। এটাও পড়ে বোঝা যাচ্ছে কি না, যে চুক্তিতে এক পক্ষের প্রতিশ্রুতি পালন বাকি থাকে, মানে একজনের যেটা বলেছিল যেটা করার কথা সেটা বাকি রয়েছে, ঠিক আছে, এবং অন্য পক্ষ চুক্তি হওয়ার সময় তার দায়বদ্ধতা পালন করে। তার মানে এক পক্ষ এখনও করেনি, আরেক পক্ষ করে ফেলেছে, সেই চুক্তিকে একপক্ষমূলক চুক্তি বলা হয়। যেমন দেখো উদাহরণ দিয়েছে, কোনো ব্যক্তি তার বাড়িতে অনুষ্ঠানের জন্য একটি মিষ্টির দোকানে মিষ্টি সরবরাহের ফরমাশ দিলেন, মানে অর্ডার করলো। মিষ্টির দোকান থেকে ওই ব্যক্তির বাড়িটি মিষ্টি সরবরাহ করার সঙ্গে সঙ্গে চুক্তি অনুসারে দোকানটি তার দায়বদ্ধতা পালন করলো, ঠিক আছে। মানে দেখো দোকানটা নিজের দায়বদ্ধতা কিন্তু পালন করলো। এখন যে ব্যক্তি ফরমাশ দিয়েছিলেন তাকে দায়বদ্ধতা পালন করতে হবে, মানে টাকাটা দিতে হবে। দেখো ওটাই লেখা রয়েছে, অর্থাৎ মিষ্টির দোকানকে তার প্রাপ্য টাকা দিতে হবে। হয়ে গেল, ঠিক আছে। দেখো তোমাদের এক্সাম্পলগুলো দেওয়াতে কিন্তু ভালোভাবে মানেগুলো বোঝা যাচ্ছে, তাই তো, না হলে শুধু এই সংজ্ঞাগুলো পড়লে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হতো। নেক্সট দেখো নাম্বার 4 দিয়েছে দ্বিপাক্ষিক চুক্তি। তো দেখো কি বলেছে, চুক্তিতে সৃষ্ট দায়গুলো যখন দুপক্ষই চুক্তি গঠনের সময় পালন না করে পরবর্তী সময় পালন করে, তখন তাকে দ্বিপাক্ষিক চুক্তি বলা হয়। যেমন দেখো মানে কি বলছে না, দুটো পক্ষই চুক্তি গঠনের সময়, চুক্তিটা যখন হচ্ছে তখন পালন করছে না, কিন্তু পরবর্তী সময় পালন করবে, সেটাকেই বলা হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি। যেমন দেখো উদাহরণ দিয়েছে, চৈত্র মাসে শান্তনুবাবু 100 কপি বই 1 বৈশাখে চিত্তবাবুকে সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হলেন। 1 বৈশাখের আগে শান্তনুবাবু বই সরবরাহ করেননি এবং চিত্তবাবুও কোনো অর্থ প্রদান করেননি, মানে দুজনেই তাদের দায়বদ্ধতা পালন করেনি। তাহলে এই ধরনের চুক্তি হলো দ্বিপাক্ষিক চুক্তি, ঠিক আছে। মানে এখন করেনি, যখন চুক্তিটা গঠন হচ্ছিল পরবর্তী সময় পালন করবে তাদের দায়বদ্ধতা। এবার দেখো তোমাদের আসছে একাদশ, এই যে দেখো এবার আসছে চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য, যেটা আমরা একটু আগে পড়ছিলাম, তাই তো, যখন আমরা এই সংজ্ঞাগুলো পড়ছিলাম চুক্তি আর সম্মতির। তো সংজ্ঞা অনুযায়ী কি রয়েছে, আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতিই হলো চুক্তি। আর সম্মতি কি না, 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কাজ করার ঐকমত্যকেই বলা হয় সম্মতি। আইনগত সম্পর্ক থাকবে চুক্তিতে, কিন্তু সম্মতিতে সেটা হয় না। কারণ দেখো সম্মতি সামাজিক ও আইনগত দুটিই হতে পারে, সামাজিক সম্মতিতে কখনো আইনগত সম্পর্ক থাকে না, এটা আমরা পড়েছি আগের ক্লাসে। নেক্সট দেখো বলেছে সকল চুক্তি। তো সকল চুক্তিতে অবশ্যই সম্মতি থাকতে হয়, আর সকল সম্মতি কিন্তু চুক্তি নয়, ঠিক আছে। বন্ধন চুক্তিতে আবদ্ধ 2 পক্ষকেই আইন দ্বারা বাঁধা যায় চুক্তিতে, আর সম্মতির ক্ষেত্রে তার পক্ষদ্বয়কে আইন দ্বারা বাঁধা যায় না।
তাহলে এটা দেখো আমাদের ক্লিয়ার হয়ে গেল মানেটা, আশা করি তোমরা বুঝতে পারলে। তো দেখো এখানে মেন তোমাদের চ্যাপ্টার থেকে আমি কিছু ইম্পর্টেন্ট এবার বলে দিই। তোমরা এই চ্যাপ্টারে আমি জানি না যে তোমরা কোন বইটা ফলো করো, এই বইটাই হয়তো ম্যাক্সিমাম ফলো করো, কারণ এটাই তো বোর্ডের মেন বই। তো এই বইটার যে পেছনে এমসিকিউগুলো আছে এগুলো সবাই সলভ করে নেবে। কোনো এমসিকিউ যদি ডাউট হয় আমাকে বলতে পারো, অ্যান্সার হয়তো দেওয়াই রয়েছে। তাও আমি এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এবার তোমাদের কিছু আলোচনা করে দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেমিস্টার 1-এ। তো দেখো, প্রথমত ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের ইয়ারটা ইম্পর্টেন্ট, যেটা আমি আলোচনা করেছিলাম 1872। এবার দেখো এই যে চুক্তি আইনের উদ্দেশ্য, এটা একটুখানি দেখে রাখবে। নেক্সট দেখো আসছে সম্মতির সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, আর চুক্তির সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সম্মতি 2 ধরনের হয়, এটা আমরা জেনেছি, এটাও খেয়াল রাখবে। 2 ধরনের কী কী, সামাজিক আর আইনগত। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট সম্মতির আবশ্যকীয় উপাদান। এগুলো একদম ভালো করে পড়বে, না হলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। কি কি থাকতে হবে না, একাধিক ব্যক্তি থাকতে হবে, একা কখনো সম্মতি করা যায় না। প্রস্তাব ও স্বীকৃতি থাকতে হবে, প্রতিদান মানে টাকা বা কোনো সুবিধার লাভের মূল্য দিয়ে সেটা করতে হবে, ঠিক আছে। অধিকার ও দায়বদ্ধতা সৃষ্টি একটা হতে হবে, আর সম্মতির শ্রেণীবিভাগটা আছে, যেটা আমরা পড়েছি সামাজিক আর আইনগত। এই যে এবার সংজ্ঞা, যেটা চুক্তির সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। আর দেখো এবার আসছে এই যে সব চুক্তি সম্মতি, কিন্তু সব সম্মতি চুক্তি না। এই লাইনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা কিন্তু উল্টোটা গুলিয়ে ফেলো না, ঠিক আছে। মনে রাখবে চুক্তিটা হচ্ছে গিয়ে বড়, সম্মতিটা ছোট। সম্মতিটা ঢুকে রয়েছে চুক্তির মধ্যে, কেননা সম্মতি প্লাস আইন মিলে হচ্ছে চুক্তি, ঠিক আছে। এটাই দেখো এবার এখানে এই যে প্লাস সাইন দিয়ে লিখেছে যেটা, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, যে প্রস্তাব আর স্বীকৃতি দিয়ে হচ্ছে সম্মতি। একজন প্রস্তাব করবে, অন্যজন স্বীকৃতি দেবে, সেটা হয়ে গেল সম্মতি। আর সেই সম্মতি যখন আইনগতভাবে বলবৎযোগ্য, তখন তাকে বলা হয় চুক্তি। এবার আসছে আমাদের চুক্তির আবশ্যকীয় উপাদান। এটা হচ্ছে সম্মতির থেকেও আরও বেশি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসবেই, তাই এটা অবশ্যই তোমরা সবাই ভালো করে পড়বে। প্রস্তাব ও স্বীকৃতি, আইনগত সম্পর্ক, আইন সঙ্গত প্রতিদান, সংশ্লিষ্ট পক্ষের যোগ্যতা, স্বেচ্ছা প্রদত্ত সায়, বিষয়বস্তুর বৈধতা, বাতিল সম্মতি, নিশ্চয়তা, চুক্তি সম্পাদনের সম্ভাবনা, আর লিখন ও নিবন্ধন। এই যে 10 পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আমরা পড়েছিলাম চুক্তির শ্রেণীবিভাগ, যেগুলো আমি আগের যে ভিডিওটা সেখান থেকে লাস্ট আলোচনা করে আসছি। তো এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের এরকম আসতে পারে যে চুক্তির শ্রেণীবিভাগ করকম হয়, মেন 3 রকম, সেটা মনে রাখবে। এবার হয়তো বলল যে বৈধতা অনুসারে চুক্তির মধ্যে কোনটি নয় বা কোনটি, তখন তোমাদের সিলেক্ট করতে হবে, বা তোমাদের বলবে যে বলো হচ্ছে যে এটা কি সত্যি, মানে 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে এই যে বাতিলযোগ্য, বাতিল, অপ্রবর্তনীয় চুক্তি দিল, আরেকটা হয়তো অনুক্ত চুক্তি দিয়ে দিল। তো তখন কোনটি নয় বৈধতা অনুসারে চুক্তির শ্রেণীবিভাগ, হয়ে যাবে অনুক্ত চুক্তি, তাই তো। এরকমভাবে তাহলে পড়তে হবে যে কোনটার আন্ডারে কোনটা রয়েছে, সেগুলো ভালো করে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। আর ভেতরেরগুলোও পড়তে হবে, কারণ ডেফিনেশন তোমাদের যেহেতু মুখস্থ করতে হচ্ছে না, ভেতর থেকে সংজ্ঞা দিয়ে দেবে, বলবে যে বলো তো এটা কোন চুক্তি, তখন তোমাদের কিন্তু ভেতরগুলোর মানে সংজ্ঞাগুলো না, কনসেপ্টগুলো জানলে কিন্তু ক্লিয়ার হবে না। কাজেই আমি তাই জন্য যখন পড়ালাম লাইন বাই লাইন পড়ালাম, যাতে তোমাদের বুঝতে একটু হলেও সুবিধা হয়, ঠিক আছে। তো এগুলো এভাবে পড়তে হবে, গোলাবে না, যেভাবে বলা রয়েছে এক্সাম্পলগুলো মাথায় মনে রাখবে, তাহলেই একদম অ্যান্সার করতে পারবে, একদম সোজা, ঠিক আছে। তো আমি এভাবেই সব কটা চ্যাপ্টার তোমাদের সাথে আলোচনা করে দেবো, আর শেষে আমি চ্যাপ্টারটার ইম্পর্ট্যান্ট সব একটুখানি টপিকগুলো আলোচনা করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। যদি ভিডিওটা তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে একটা অন্তত লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা, আর কমেন্টে জানাতে পারো যদি ভালো লাগে। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যে একটু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই ভিডিওগুলো এই যে তোমাদের জন্য নতুন আমি বানাচ্ছি। এরপর আমি তোমাদের CSTXেও সব জিনিস, অঙ্ক সমেত, থিওরি সবই বোঝাবো,
ঠিক আছে? কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে সেই ভিডিওগুলো কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না। কাজেই তোমরা একটুখানি করে দিও সাবস্ক্রাইব চ্যানেলটাকে, ঠিক আছে? তো আজকে অবধি এইটুকুই রাখলাম। সবাই মন দিয়ে পড়ো।